একজন আলেম আমাকে বলেছে যে তিনি একটা নারায়ণগঞ্জের একটা কওমি মাদ্রাসায় পড়াশোনা করত। উনি বলল রাতে ৩টা বাজে আমার মাদ্রাসায় গিয়েছে, মাঝে আমি লুঙ্গি পরা ছিলাম, গেঞ্জি পরা ছিলাম, আমার লুঙ্গিটাকে পেঁচিয়ে, মানে আমরা যেরকম মালামাল কাঁদেনি না পিছনে গ্রামে, লুঙ্গিটাকে পেঁচিয়ে মুখটার মধ্যে একটা কাপড় দিয়ে লুঙ্গিটাকে পেঁচিয়ে বস্তার মতো করে এভাবে করে আমাকে নিয়ে চলে আসছে। আমি জিজ্ঞেস করলাম আমার দোষ কি, আমার নামটা কি জানেন কিনা, তারা আমার নামও জানেন, কিন্তু আমাকে নিয়ে চলে আসছে। পরবর্তীতে আমাকে উনি ওনার ভাষ্য মতে এখানে আশেপাশে আমাদের মতিঝিলের আশেপাশে র্যাবের কোনো একটা এতে ওনাকে রাখা হয়েছে। উনি বলল প্রতিদিন আমাদেরকে একটা সময় ঝুলাইতো, 2 হাত দিয়ে উপরে ঝুলাইতো। ঝুলানোর সময় শুধু একটা কথাই বলতো যে কি করছস বল। তো উনি বলতো যে আমরা বলতাম যে আমরা তো কিছু করিনি। বললো যে জীবনে যা করছস তা বল, জীবনে কি করছি। মানে আপনারা অনেকের হাসি আসছে, কিন্তু বিশ্বাস করেন, বিলিভ অর নট, যখন উনি চেম্বারে যখন বলছিল তখন বিশ্বাস করেন আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি। বললো যে জীবনে যা করছস তা বল, তুই জীবনে যা করছস। তো ওনারা চিন্তা করলো যে যতক্ষণ না বলবো ততক্ষণ মধ্যে মার খাবো, বরং আমরা বলি। তখন বলতো যে আমি ছোটবেলায় এটা করছি সেটা করছি, এর মতো কথা তো শেষ হয়ে যেত কথা। তারপরে মানে 3টা থেকে ভোর 6টা পর্যন্ত ওনাদেরকে এভাবে ঝুলিয়ে মারতো। তারপরে একটা ছোট একটা রুম, কবরের চেয়ে অর্ধেক, এর মধ্যে ওনাদেরকে রাখতো। আপনারা অনেকে হয়তো দেখেছেন এখন বিভিন্ন আয়নাগর গুলা। বললো যে যেদিন গোসল করতাম সেদিন আর ঘুমাইতে পারতাম না, কারণ এটার মধ্যে বাথরুম, এটার মধ্যে ঘুমানোর জায়গা, এটার মধ্যেই মানে একটা টয়লেটের, আমাদের টয়লেটগুলো যেমন থাকে, টয়লেটের কমের যেখানে থাকে যতটুকু জায়গা ততটুকু। বিশ্বাস করুন গোসল করতাম না, কারণ হচ্ছে আমরা যদি অসুস্থ হয়ে যেতাম, মানে ওনারা বিভিন্ন রোগে আক্রান্ত হতো, যদি অসুস্থ হয়ে যেতাম কখনো বলতাম না। কেন বলতো না? বলতে আমরা যদি বলতাম যে অসুস্থ হয়ে গিয়েছি, তাহলে আমাদেরকে, আমাদের সাথে যারা সহপাঠী আছে, আমরা তো সবসময় চোখ বাঁধা থাকতো, কিন্তু আমরা ইশারা ইশারা কথা বলতাম, পাশের সেলের সাথে কথা বলতাম। তারপর পুলিশকে আইডেন্টিফাই কিভাবে করতাম, পুলিশের পারফিউম দেখে আমরা বলতাম অমুক পারফিউম, মানে অমুক গ্রানের লোক। মানে পুলিশকে তো আমরা দেখতাম না কে আসতো, মানে আইন শৃঙ্খলা বাহিনী কে আসতো আমরা তো দেখতাম না, আমরা শুধু বলতাম যে অমুক গ্রানের, মানে এটা বলতাম, মানে পুলিশকে এভাবে আইডেন্টিফাই করতে। তো ওনারা বলতো যে আমাদেরকে, পুলিশরা থেকে আমরা জিজ্ঞেস করতাম যে ভাই আমাদের দোষটা কি, বা আমাদেরকে ধরে নিয়ে আসছে আমাদের দোষটা কি। বলতো তোদের কোনো দোষ নেই, আমাদেরকে একটা কোটা দেওয়া হয়, এতজনকে আটকাইতে হবে, আয়না করে এতজনকে রাখতে হবে, আমাদের একটা কোটা দেওয়া হয়, কোটাটা পূরণ করার জন্য তোদেরকে বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসতাম। বিশ্বাস করেন ওনারা বললো আমরা যখন অসুস্থ হতাম, অসুস্থ দেখাইতাম না। কেন দেখাইতাম না? কারণ আমরা দেখি যে আমাদের পাশের সেল থেকে যারা অসুস্থ হয়ে যেত, এদেরকে তো হসপিটালে নেওয়ার সুযোগ নেই, এদেরকে কি হতো, বিভিন্ন বিভিন্ন জায়গায় জঙ্গি নাটক হইতো। আমরা দেখতাম যে আওয়ামী লীগ আমলে বিভিন্ন জায়গায় জঙ্গি নাটক হইতো। আমরা দেখতাম যে অমুক জায়গায় জঙ্গি ধরেছে, 3জনকে ক্রস ফায়ার দেওয়া হয়েছে, এই গোলাগুলিতে এতজন আহত, এতজন নিহত হয়েছে। যারা অসুস্থ হইতো তাদেরকে জঙ্গি নাটক করে ওখানে তাদেরকে মেরে ফেলা হইতো। তো এই জন্য আমরা দেখতাম, যেহেতু যদি বলি আমি অসুস্থ তাহলে তো আমাকে মেরে ফেলবে, এই ভয়, বিশ্বাস করেন আমরা কখনো বলতাম না আমরা অসুস্থ হয়েছি, আমরা কখনো বলতাম না। মানে তারা যে একটা ট্রমার মধ্যে ছিল, কি ভয়ঙ্কর ট্রমার মধ্যে ছিল আপনি চিন্তা করতে পারবেন। এভাবে তাদেরকে নির্যাতন করা হয়েছে দিন কি রাত, এবার 6 মাস 7 মাস। এরপর তাদেরকে বলতো যে তোদেরকে এক সপ্তাহে তোদেরকে কোর্টে উঠাবো, 6 মাস 7 মাস পরে, যে তোরা অমুক অমুক আলেমের নাম বলবি, 164 দিবি, বলি যে অমুকের আলেমের বক্তৃতা আমি ইন্সপিরেশন পেয়ে আমি জঙ্গিতে জয়েন করেছি অমুকের। কারণ ওনারা সন্ত্রাস বিরোধী আইনে, আমাদের সন্ত্রাস যে আইনটা আছে সেই আইনে কিছু নির্দিষ্ট দলের নাম তৈরি করেছে যারা নিষিদ্ধ। তো সুতরাং বলতো যে আমরা ওই নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কিভাবে জয়েন করেছি, অমুক আলেমের হয়ে আমরা ইন্সপিরেশন পেয়ে, তার বক্তব্য ইন্সপিরেশন পেয়ে। তো 164 এর মাধ্যমে তখন এই যে তার তথ্য আলোকে ওই আলেমকে পরে আসামি করা হতো। এভাবে করে 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 18 বছর গুম করা হয়েছে। সুতরাং আপনারা আজকে যে গুম অধ্যাদেশটা বাতিল হলো, আমরা 5 আগস্টের পরে আমরা দেখেছি প্রচুর আলেম জীবন দিয়েছে। যে যাত্রাবাড়িতে যদি হুজুরা না নামতো, যাত্রাবাড়িতে যে পরিমাণ, আমরা তো আমার যাওয়ার সুযোগ হয়েছে, আমি দেখেছি সেখানে যে মাদ্রাসাগুলো ছিল আলেমরা, এবং 5 আগস্টে বিপ্লবের পরে যে বিভিন্ন হসপিটালগুলোতে দেখেছেন বেশিরভাগই কিন্তু আমরা দেখেছি মাদ্রাসার ছাত্ররা আন্দোলন করেছে, আলেমরা, কারণ তারাও তো অসহ্য হয়ে গিয়েছিল। তো সুতরাং আজকে গুম অধ্যাদেশ যেটা হয়েছে, আপনারা দেখেন যে পরিমাণ জঙ্গি নাটক সাজিয়ে যে পরিমাণ আলেমদেরকে ঘুম করা হয়েছে, আমি শত শত আলেমের পক্ষে আমি তাদের যে সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালে তাদের যে মামলা হয়েছে, আপনারা জানেন তখন ট্রাইব্যুনালে, এই সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনাল বাংলাদেশে একটি ট্রাইব্যুনাল আছে, আমাদের ঢাকা কোর্টে একটি ট্রাইব্যুনাল আছে। সেই ট্রাইব্যুনালটা সচরাচর সকল আইনজীবী যেতে পারতো না।
কারণ আলেমদের পক্ষে আপনি দাঁড়ানো, সেখানে সবসময় ডিজিএফআই বা বিভিন্ন এজেন্সির লোকজন থাকতো, যে আইনজীবী আলেমদের পক্ষে বা গুম হওয়া ব্যক্তিদের পক্ষে দাঁড়াতো তাদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হতো। সেজন্য সকল আইনজীবীরা চাইলেও তাদের পক্ষে লড়তে পারতো না। কিন্তু আমি অনেক আলেমের সর্বশেষ আপনার এই সরকার আসার পরেও একটা মামলা খালাস হয়েছে সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালের। সেই মামলায় প্রায় আপনার হচ্ছে 133 জন আলেম এই মামলার আসামি ছিল, তাদেরকে খালাস দিয়েছে। আমি ওনাদেরকে বলেছিলাম যে আপনারা যে খালাস পেয়েছেন, আপনারা পারলে একটা সংবাদ সম্মেলন করেন। ওনারা মানে খালাস পাওয়ার পরে এমনভাবে কোর্ট থেকে বের হয়ে চলে গেল, মানে আমার চেম্বারে আমার সাথে একটু দেখা করবে, মানে ভয়ে, মানে ওনাদেরকে বললাম এটা আমি কেন বলেছি, এটার ভয় পেয়ে গেছে ওনারা। মানে ওনাদের মধ্যে ওনারা যেটা ট্রমার মধ্যে আছে, মানে যারা গুম হয়েছে, এখানে আমার মনে হয় অনেকে আছেন হয়তো, যারা গুম হয়েছে তারা ছাড়া আমি আপনি কখনো তাদের কষ্ট, মানে তাদেরকে কি পরিমাণ অত্যাচার করা হয়েছে, কি পরিমাণ নির্যাতন করা হয়েছে, এবং এখনো পর্যন্ত অভ্যুত্থান পরবর্তী প্রায় 2 বছর কাছাকাছি হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত তাদের মধ্যে যে ভয়, সে ভয়টা এখন কাটাতে পারেনি তারা। এবং 5ই আগস্টের পরে আমি অনেকবার বলেছিলাম যে সকল মামলা, পলিটিক্যাল মামলাগুলো প্রত্যাহার করা হয়েছে, কিন্তু সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালের যে মামলাগুলো, এই মামলাগুলো এখনো পর্যন্ত প্রত্যাহার হয়নি। আমি ওনাদেরকে বলেছিলাম আপনারা আলেম যারা আছেন, আপনারা সকলেই মিলে আপনারা হচ্ছে একটা অভিযোগ করেন, আপনারা প্রেস ক্লাবে একটা সাংবাদিক সম্মেলন করে আমরা আপনাদেরকে সহযোগিতা করব। কিন্তু ওনারা করতে পারে নাই। কেন পারে না আমি পরবর্তীতে বুঝতে পেরেছি, ওনাদের মধ্যে যে ভয়টা আপনি চিন্তা করতে পারবেন না। ঘুম যে এটা ছিল, কমিটিটা ছিল, সেই কমিটির তাদের তথ্য মতে প্রায় 1500 গুম হয়েছে। 1500-র মধ্যে 747 জন বলা হয়েছে জামাত শিবিরের, তারপর 345-এর মতো হচ্ছে বিএনপির গুম হয়েছে, এবং প্রায় 400-র মতো আলেম বিভিন্ন জায়গায় বিভিন্ন কওমি অঙ্গনের হুজুররা ছিল। এবং আপনি যদি হুজুরদের সাথে, ওনাদের সাথে একটু কথা বলে দেখেন, আমি ওনাদের সাথে 5ই আগস্টের আগে এবং পরে কথা বলেছি। 5ই আগস্টের আগে ওনারা বলতেও না যে ওনাদের কিভাবে নির্যাতন করা হয়েছে, ওনারা ভয় থাকতো যে আমি আইনজীবীর চেম্বারে গিয়ে আমি যখন প্রথম আমার কাছে আসছিল, আমি বললাম আপনাদের কিভাবে কি হয়েছে আমাকে একটু বলেন, ওনারা বলতো না ভয়। কারণ ওনারা ভাবছে যে এখানে যদি কেউ থাকে যে তথ্যরা দেয়, ওনারা আইনজীবীর সহযোগিতায় গিয়েছে এ ভয়ে। 5ই আগস্টের পরে অনেকে আমার সাথে শেয়ার করেছে, আমি একটা এক্সাম্পল দিই,